এরা হলো টলিউডের কিছু অভিনেতা যারা কিনা একসময় তাদের অশেষ দক্ষতা দেখিয়ে বাংলার কিছু ছবি শীর্ষে পৌঁছে দিয়েছিলেন। তাদের প্রতিভা এতটাই দক্ষ ছিল যে কোনো সময় তারা ইন্ডাস্ট্রিতে একটা জায়গা করে নিতে পারত। বাট আজ তারা সিনেমা জগৎ থেকে কোথায় যেন হারিয়ে গেল। দিক দিগন্ত তাদের কোনো খোঁজ নেই। কয়েকজন তো আবার স্ক্রিপ্ট রাইটার ছিল। তাহলে কেন ট্যালেন্ট থাকা সত্ত্বেও তারা আজ ইন্ডাস্ট্রিতে নিখোঁজ? এর পেছনে কিছু গদি একটাদের হাত নেই তো? সেই কাজ ভাঙতে গিয়ে আমার 64টা সেলাই হয়েছিল। আমার সাইন করা প্রায় 20-22টা ছবির থেকে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমার সময় কোনো হেল্প পাইনি, আমি হেল্প সেরকম কিছু পাইনি। সবাই বলেছিল কিন্তু স্টুডিও থেকে কোনো হেল্প সেরকম পাইনি। না, আমাদের ইন্ডাস্ট্রিতে প্রতিবাদ করার এনজয় করার প্রচুর লোক আছে, র্যালিশ করার প্রচুর লোক আছে, প্রতিবাদ করার লোক। 90 দশকের পপুলার ভিলেন বিমল রায়, যিনি এক সময় মাত্র 450 টাকার বিনিময়ে অভিনয় করেছেন। এখনকার দিনে দিনমজুররাও বেলা শেষে 500 টাকা আয় করে, সেখানে মাত্র 450 টাকায় সিনেমাতে অভিনয়, ভাবলেও কেমন একটু লাগছে, তাই না? হ্যাঁ, এটাই হলো বিমল রায়। অ্যাক্টিং এর প্রতি এতটাই ভালোবাসা ছিল যে তা যে কোনো মূল্য দিয়ে সেটা করতে রাজি ছিলেন তিনি। সে পেশায় একজন কেরাটে ম্যান ছিল। অভিনয়ের সাথে সে সময় তার কোনো সম্পর্ক ছিল না। 1980 সালের ঘটনা। বোম্বের বিনায়ক যোশী নামের একজন ফাইট মাস্টার তাদের ক্যারাটে স্কুলে এসে তার ক্যারাটে স্কিল দেখে মুগ্ধ হয়ে যান এবং তার বডি ফিটনেস এবং স্কিল ভালো লাগায় তাকে মুলাকাত নামের এক ভোজপুরি ছবিতে অভিনয় করার সুযোগ করে দেয়। যদিও বা ছবিটা রিলিজ হয়নি, তবে তার অভিনয় করার ইচ্ছা তারপর থেকে তৈরি হয়। দিয়ে তিনি গুরু দক্ষিণা, অন্তরাল, অমর সঙ্গী এই সকল বাংলা ছবিগুলোতে ফাইটিং সিনে সাইড অ্যাক্টিং এর কাজ করতে শুরু করেন। বিমল রায়কে আরো ভালো করে চিনতে তোমার সুবিধা হবে 2000 সালের প্রকাশ পাওয়া শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবির ফেমাস সিনটা মনে করিয়ে দিলে। মনে আছে সেই কাঁচা ডিম খাওয়ার পর মুখ দিয়ে পরপর শুধু জ্যান্ত মুরগির বাচ্চা বের করানোর ঘটনাটা? বিমলবাবু জানিয়েছিলেন 24 বছর আগে এই দৃশ্যটা অভিনয় করার জন্য তাকে মাত্র 450 টাকা দেওয়া হয়। তাতে তিনি কোনো রকম দুঃখ প্রকাশ করেননি, কারণ অভিনয় ছিল তার একমাত্র ভালোবাসা। শুটিং চলাকালীন তিনি এক অ্যাক্সিডেন্টের অভিজ্ঞতা টলি টাইমের এক ইন্টারভিউতে শেয়ার করেছিলেন, যেখানে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে প্রায় 1 মাস ভর্তি হয়েছিলেন। শরীরে 64টা সেলাই পড়েছিল, মরো অবস্থা। তাও কিন্তু ইন্ডাস্ট্রি থেকে কোনো রকম ফাইন্যান্সিয়াল হেল্প পায়নি। ছবিতে তিনি স্টারম্যানের কাজ করতেন, আর ইন্ডাস্ট্রিতে কোনো স্টারম্যানের জন্য মেডিক্লেম সোর্স ছিল না সে সময়। মানে ভাই, এটা কোনো কথা? কাঁচ ভেঙে আমি ঢুকে গেছি আর মাথাটা এখানটা লেগেছিল। গ্লাসটা 6 ফিটের ছিল আর আমার হাইটও তো 6 ফিট 1 ইঞ্চি। আমাদের স্টান্টম্যানদের ইন্স্যুরেন্স ছিল না তখন। আমার সময় কোনো হেল্প হয়নি, আমি হেল্প সেরকম কিছু পাইনি। সবাই বলেছিল কিন্তু স্টুডিও থেকে কোনো হেল্প সেরকম পাইনি আমি। পরে আরো ভালো ভালো ছবিতে কাজ করেছেন তিনি। তুলকালাম থেকে শুরু করে আই লাভ ইউ, দেওয়া, প্রচুর হিট সিনেমাতে কাজ করার পরেও তিনি ইন্ডাস্ট্রিতে একটা জায়গা গড়ে উঠতে পারেননি। আগেকার দিনে বহু ছবিতে বিমল রায়কে দেখা গেল, এখন কিন্তু সচরাচর আর দেখা যায় না। অনেকদিন থেকে তিনি ইন্ডাস্ট্রি থেকে আলাদা হয়ে গেছেন। বছর খানেক আগে গলায় ক্যান্সার ধরা পড়ে তার। দীর্ঘদিন চিকিৎসা চলে। বর্তমানে তিনি ক্যান্সার মুক্ত। সাবধানে থাকতে হয় তাকে। তবে অভিনয়টা তিনি মন থেকে ভালোবাসেন। ভবিষ্যতে আরো কাজ করতে চান তিনি। তিনি আবারও বলেছেন, আজ পর্যন্ত ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভালোবেসে গেছি আর ভালোবেসেই যাব। নয়তো কেউ 450 টাকার বিনিময়ে জ্যান্ত মুরগির ছানা মুখে দেয় বলো? বিমল বাবুকে ওনার সুস্থতার কামনা করি। এনকে সালিল, পুরো নাম সালিল কুমার নস্কর। 1971 সালে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় তিনি জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে যে তার অভিনয়ের প্রতি বেশ চাহিদা ছিল তা কিন্তু নয়, তবে গল্প লিখতে ভালোবাসতেন। বেসিক্যালি তিনি হলেন একজন স্টোরি অ্যান্ড ডায়লগ রাইটার। সালিল একজন ভালো কমেডি ক্যারেক্টার। আজ পর্যন্ত তাকে আমরা সেইভাবেই চিনেছি বা জেনেছি। ওর বউ এর সঙ্গে না, এর বউ ওর সঙ্গে। গ্রহ নক্ষত্রগুলো সব এরকম উল্টো পাল্টা ঘুরছে কেন? হাস্য কৌতুক ছাড়াও যে তিনি কত সুপারহিট ছবি আমাদের দিয়েছেন জানলে অবাক হবে। 27 বছর বয়সে 1998 সালে একটা স্টোরি লেখে, যে ছবির নাম দেয় আমি সেই মেয়ে। তাতে বুম্বাদা ছিল লিড রোলে। আফসোস ছবিটা মানুষের মন জয় করতে পারেনি। তা বাদেও তারপরে প্রায় পরপর 16টা ছবি ফ্লপ গেছে, কিন্তু তিনি হাল ছাড়েননি, হার মানেননি। দীর্ঘ 16টা ছবি ব্যর্থ হওয়ার পর এনকে সালিলের প্রথম সুপারহিট সিনেমা এমএলএ ফাটাকেষ্ট। সালা মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, এই ডায়লগটা তারই তৈরি। ইভেন ছবির পুরো স্টোরিটা তার লেখা। তিনি বলেছিলেন এই ডায়লগটা মিঠুন দা ছাড়া অন্য কারো গলায় মানাতো না। সালা মারবো এখানে
লাশ পড়বে সব। এমএলএ ফাটাকেষ্ট 2 কোটি বাজেটের সিনেমা বক্স অফিসে 7.5 কোটি কামিয়ে সুপারহিট ছবির আখ্যা পায়। এই একটা ছবি সুপারহিট যাওয়ায় তিনি রিস্ক নিয়ে আরো গল্প লেখেন। মিনিস্টার ফাটাকেষ্ট, আই লাভ ইউ, প্রেমের কাহিনী, চিরদিনই তুমি যে আমার, চ্যালেঞ্জ, পাগলু, দুই পৃথিবী, সাত পাকে বাঁধা, আরো অনেক ভালো ভালো ছবি। সবকটা হয়তো তার লেখা নয়, কিছু ছবি তিনি স্ক্রিন প্লে করেছেন, তবে প্রায় তারই লেখা। কে ভেবেছিল এনকে সালিলের মতন একজন হাস্যকৌতুক অভিনেতা এত সুপার ডুপার হিট মুভি লিখেছে। 2019 সালে তার শেষ লেখা ছবি কিডন্যাপ, যার লিড রোলে দেব এবং রুক্মিণী মৈত্রা ছিলেন। মুভিটা সেরকম একটা পারফরমেন্স করেনি সিনেমা হলে। সালিল বাবু যে শুধু বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করেছে তা কিন্তু নয়, তাকে সাউথের তামিল, তেলেগু ছবিতেও অভিনয় করতে দেখা গেছে এক সময়। বাট 2019-এর কিডন্যাপ লেখার পর উনি ইন্ডাস্ট্রির সাথে প্রায় 5 বছর কোন রকম সংযুক্ত রাখেননি নিজেকে। তাহলে কি তিনি সিনেমা জগৎ থেকে নিজেকে আলাদা করে ফেললেন? কয়েক বছর ধরে কোনো সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ নেই। হতে পারে তিনি কোনো এক ঘরের কোণে বসে নতুন ছবির কল্পনা করছেন। পশ্চিমবঙ্গের উলুবেড়িয়ার এই ছেলেটির নাম হলো হিরণময় চ্যাটার্জি, যিনি 90 দশকের পরের খুব কম সময়ে জনপ্রিয় হয়ে ওঠা একজন অভিনেতা ছিলেন। ছোটবেলা থেকে তিনি একটা রাজশাহী পরিবারে বড় হয়েছেন। পড়াশোনার প্রতি সেরকম একটা ইন্টারেস্ট ছিল না তার, তাও বাড়ির চাপে পড়ে কোন রকমের 12 পাস করার পর গ্রাজুয়েশন কমপ্লিট করে দিয়ে মুম্বাইয়ের রিলায়েন্স ইন্ডাস্ট্রির একজন সিনিয়র ম্যানেজার হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করেন এবং দীর্ঘ কয়েক বছর বোম্বেতে চাকরি করার পর তিনি কলকাতাতে এসে টলিউড ইন্ডাস্ট্রিতে যুক্ত হন। তার যে অভিনয়ের প্রতি বেশ একটা আহামরি চাহিদা ছিল তা নয়, হ্যাঁ তবে প্রতিভা ছিল। তার জীবনের প্রথম ছবি হলো নবাব নন্দিনী, যেটি হরনাথ চক্রবর্তীর পরিচালনায় 2007 সালে মুক্তি লাভ করেছিল এবং তাতে সে লিড রোলে অভিনয় করেছিলেন। দেন তার সেকেন্ড ছবি সুপার ডুপার হিট হয়ে যায় ভালোবাসা ভালোবাসা, যা 27 মিলিয়ন বাজেটের সিনেমা, বক্স অফিস কালেকশন 65 মিলিয়ন। সেই ছবির গান হয়তো আজও অনেকের ফেভারিট প্লে লিস্টে রয়েছে। অলকা ইয়াগনিকের গাওয়া একটু লজ্জা চোখে একটু লজ্জা মুখে। একটু লজ্জা চোখে একটু লজ্জা মুখে। হিরণময় চ্যাটার্জি শুরু থেকে মুখ্য চরিত্রে অভিনয় করছে, কয়েকটা তাকে কখনোই করা হয়নি। হয়তো কয়েকটা ছবিতে আছে, তবে সেই ক্যারেক্টারের গুরুত্ব পুরোপুরি বজায় রাখা হয়েছিল। তিনি জীবনে খুব কম সংখ্যক ছবিতে কাজ করেই তার ক্যারিয়ার পিকে তুলে ফেলেছিলেন। এখনো মনে পড়ে মন যে করে উড়ু উড়ুর মতো ছবির কথা। তো চাকরি হবে না, আমার কাছে হাত পাতাও বন্ধ হবে। আরে এ তো আমার টপ। তুমি কি করছো বলো সব টপ নিয়ে? ও মা, কি সুন্দর লাগছে রে তোকে। গুড গুড, সুন্দর লাগছে। এই ইয়েটা তোর? হ্যাঁ আমার। আরে এখন এসবই চলছে। খুব কম সময়ে যেমন তিনি নাম গড়েছিলেন, তেমন কিছু ফ্লপ মুভির জন্য খুব বাজেভাবে তাকে ট্রল হতে হয়েছিল। মাত্র 19টা ছবিতে বাংলা ইন্ডাস্ট্রির পিকে ওঠা হিরণ আজ পুরোপুরি সিনেমা জগৎ থেকে বিচ্ছেদ হয়ে গেছে। তিনি এখন সবার কাছে একটা হাসির পাত্র মাত্র। সে তার ফিল্মি ক্যারিয়ার নিজের হাতে ডিস্ট্রয় করেছে। তার জীবনে সব থেকে বড় পদক্ষেপ রাজনীতিতে পা রাখা। ইভেন শুধুমাত্র হিরণ নয়, আজকের দিনে কয়েকজন ছাড়া টলিউডের সকল অ্যাক্টর অ্যাক্ট্রেস কোনো না কোনো পার্টির মেম্বার। বাংলা ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাওয়ার একমাত্র কারণ হলো পলিটিক্স। হিরণময় অতি অল্প বয়সে রাজনীতির সাথে যুক্ত হয়ে যান, ফলে তার অ্যাক্টিং লাইফে গভীরভাবে আঁচ পড়ে। 4 বছর আগে তার শেষ ছবি জিও জামাই। সে সময় সিটি সিনেমার একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন ছদ্মবেশী নামের একটা ছবির শুটিং চলছে। 4 বছর ধরে সেটা আজও রিলিজ হয়ে ওঠেনি। ছবি করছি আমরা, ছবিটার নাম জিও জামাই। তো জিও জামাই আমাদের শুটিং অনেকদিন আগে শুরু হয়েছিল। মাঝখানে একটা অন্য ছবি শুটিং করছিলাম ছদ্মবেশী, তো সেটার ডেটটা ফ্রি হওয়ার পরে এটা আবার ছবিটা আমরা শুট শুরু করেছি। ছোট মুখে একটা বড় কথা বলছি, হিরণের সেন্স অফ হিউমার একটা 8 বছরের বাচ্চার মতো, যার প্রমাণ তুমি গতবারের লোকসভা ইলেকশনে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে দেখেইছো। যাই তাই ভাবে তিনি খিল্লির পাত্র হয়েছেন। তিনি এখন বর্তমানে খড়গপুর পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি এখন রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত থাকেন। তাকে বাংলা ইন্ডাস্ট্রিতে আর হয়তো নাও দেখা যেতে পারে। শুধু গর্বে তার মানুষরাই ভালোবাসতে পারে না, এই কেশপুরে মানুষরাও ভালোবাসতে পারে। ইনি হলেন রাজা দত্ত, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত খলনায়ক অভিনেতা। আমি যদি ভুল না হয় 2013 সালের ডিরেক্টর রাজা সন্দার পরিচালিত লাভেরিয়া সিনেমাতে মেছো কার্তিককে সবাই দেখেছো। রামপুরহাটের এই ছেলেটা ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি বেশ আগ্রহ ছিল। 8-9 বছর বয়স থেকে তিনি তার মায়ের থিয়েটার গ্রুপে কাজ করতে শুরু করেন। অল্প বয়সে তার অ্যাক্টিং যদিও বা কারো মন কাড়াতে পারেনি, তবে বড় হয়ে তিনি তার প্রতিভার দ্বারা মানুষের মনে একটা আলাদাই জায়গা করে নিয়েছে। 2004 সালের একটা সুপরিচিত ছবি প্রেমীতে কাজ করে তিনি প্রথম সিনেমা জগতে পা দেন। প্রথম যদিও অতটা রেসপন্স পেয়ে ওঠেনি, তবে তার জেদ এবং অশেষ দক্ষতা তাকে হাল ছাড়তে দেয়নি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে তিনি নানা রকম ছবি, সিরিয়াল, টেলিভিশন সিরিজ যেমন পুলিশ ফাইল, সত্য ঘটনা অবলম্বনে কাজ করেন। এছাড়া বাংলা বাদে উড়িয়া, হিন্দি, তামিল ছবিতেও তিনি কাজ করেছেন। বলাই বাহুল্য বাংলা ইন্ডাস্ট্রিকে সে প্রচুর হিট মুভি দিয়েছে। লে ছক্কা, শত্রু, খোকাবাবু, দুই পৃথিবী, বিন্দাস, লাভেরিয়া, এই ধরনের সব হিট মুভিতে তাকে দেখেছি আমরা। অন্যান্য ছবিগুলোতে তাকে স্ক্রিন টাইম কম দেওয়া হলেও লাভেরিয়াতে তার অভিনয় বেশ ফুটে উঠেছিল। আজ পর্যন্ত মানুষ মেছো কার্তিককে ভুলতে পারেনি। প্রথম ওই ছেলেটাকে মারবো, তারপর তোর মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব, তখন হানিমুনের টাকাটা পাঠিয়ে দিস। আর হ্যাঁ, তার আগে যদি এখান থেকে বেরিয়েছিস
সালা আজ বটি দিয়ে চিড়ে দেবো। রাজা দত্ত দাবি করেন যে ইন্ডাস্ট্রি তাকে এখনো সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। হয়তো ইন্ডাস্ট্রি তাকে যদি ঠিকভাবে কাজে লাগাতে পারতো, আমরা মেছো কার্তিকের থেকে আরো ভালো চরিত্রে তাকে দেখতে পেতাম। 2013 সালের পর থেকে রাজা দত্ত অর্থাৎ এই মেছো কার্তিক তাকে আর মানুষ খুঁজে পায় না। তবে এটা মানতে হবে তিনি একজন সরল, সাদাসিধে এবং স্ট্রং মেন্টালিটির মানুষ। তার কেরিয়ার প্রায় শেষেই হয়ে গেছিল যদি সে মেন্টালি স্ট্রং না হতো। তো বছর কয়েক আগের ঘটনা, তার বাবা মা গত হওয়ার পর তার স্ত্রী কয়েক বছর অন্তরে দুটি কন্যা সন্তান প্রসব করে মারা যান। ফলে সেই দুটো বাচ্চাকে তাকে কোলে পিঠে করে বড় করতে হয়, যার কারণে তার সিনেমা জগৎ থেকে আলাদা হয়ে যাওয়ার এই জো ছিল। দীর্ঘ 5 বছর ধরে তাকে কোনো ছবিতেই কাজ করতে দেখা যায়নি। রিসেন্টলি সুজিত দত্তের পরিচালিত খাদান মুভিতে তার গুণগান আবারও শোনা যাচ্ছে। এই কামব্যাকের জন্য রাজা দত্তকে আমাদের তরফ থেকে মেনি কংগ্রাচুলেশনস। ভিডিওটা এতদূর পর্যন্ত দেখার পর তোমার হয়তো মনে হতে পারে অভিষেক স্যার তো আর আমাদের মাঝে নেই, তাহলে আমি তাকে টানছি কেন? আজ আমি যদি তার কথা না বলি তুমি হয়তো জানতেই পারবে না আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে অভিনেতাদের কিভাবে ট্রিট করা হয়। নো ডাউট অভিষেক চ্যাটার্জি একজন বাংলার আইকন ছিলেন, বলাই বাহুল্য হি ইজ অ্যান এডুকেটেড পারসন। বারানগর রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিক পাস করে তিনি সেট আনন্দরাম জয়পুরিয়া কলেজে গ্রাজুয়েশন কমপ্লিট করেন। তার পরিবেশ প্রথম থেকে সিনেমার সাথে যুক্ত ছিল। তার বাবার নিজের থিয়েটার গ্রুপ ছিল, কিন্তু তিনি কখনো অভিনয় করতে চাইতো না। ইচ্ছে ছিল একজন স্পোর্টসম্যান হওয়ার। জীবনে ফুটবল প্রচুর খেলেছেন এবং তিনি চেয়েছিলেন যে ভবিষ্যতে একজন বড় মাপের ফুটবলার হবেন। কিন্তু কথায় আছে না, তুমি যেটা চাও ভাগ্য সেটা চাই না। হঠাৎ একদিন তার পাড়ার একজন পরিচালক নন্দন দাশগুপ্ত তাকে অপরাধী নামের একটা ছবির অফার দেয়, যেটা তিনি না চাইতেও টালতে পারেননি। অবশ্য ছবিটা আর্থিক টানপোড়ানের জন্য বেরায়নি। দেন তারপর থেকে স্টুডিও থিয়েটারে আসা যাওয়া করতে করতে টলিউড ইন্ডাস্ট্রিতে চলে আসেন। তিনি যখন ইন্ডাস্ট্রিতে আসেন তখন সিনেমার চাহিদা প্রচুর পরিমাণে ছিল আর ছবির পরিমাণ প্রচুর কম। এই সুযোগের সদ্ব্যবহার টলিউড তখন করেও ছিল নানা রকম সুপার ডুপার মেগা হিট ছবি দিয়ে। এই সুযোগ নিয়ে কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেসও নিজের অবস্থান ইন্ডাস্ট্রির একদম পিকে তুলে ফেলেছিল, যাদের বর্তমানে আমরা আইকনের আখ্যা দিয়ে মাথায় তুলে রেখেছি। তুমি বলতে পারো অভিষেক স্যারও তো ভালোই ফেমাস ছিল। ব্রো, ওটা তার ট্যালেন্টের জন্য, তাই আজ তিনি এত ফেমাস, নয়তো আজীবন কো অ্যাক্টর হয়েই রয়ে যেতেন। একটু রিসার্চ করে দেখলে বুঝতে পারবে অভিষেক বাবু সেই প্রথম থেকেই কো অ্যাক্টিং করেছে। তার মুখ্য চরিত্রের ছবি খুব কম রয়েছে। পথভোলা থেকে শুরু করে সবুজ সাথী বলো, বকুল প্রিয়া বলো, কোনো ছবিতে মূল নায়কের চরিত্রে তাকে দেখানো হয়নি। কয়েকটা মুভি আছে যেগুলো নিঃসন্দেহে মেগা হিট ছবির আখ্যা পেয়েছে, যেমন গীত সঙ্গীত, সুজন সখী। সিনেমা প্রেমীদের মন জয় করে ফেলেছেন এই সকল মুভিগুলোতে তিনি অভিনয় করে। আমাদের দুদিকেই মৃত্যু, তুমি তো আমায় কথা দিয়েছিলে, তুমি জীবনেও আমার, মরণেও আমার। ওরা আমাদের বাঁচতে দেবে না সখী, চলো আমরা দুজনে একসাথে মৃত্যুবরণ করি। তিনি বলেছেন স্টার বা সুপারস্টার এই সকল কথা তার কাছে মূল্যহীন, কারণ তিনি কর্মে বিশ্বাসী। সে জানে কর্মে একমাত্র সফলতার চাবিকাঠি। অভিনেতা ইন্ডাস্ট্রিতে প্রচুর হিট সিনেমাতে কাজ করার পরেও পায়ের তলার ভিতটা শক্ত করে উঠতে পারেননি। তিনি জানিয়েছেন ইন্ডাস্ট্রিতে থাকাকালীন আমি ষড়যন্ত্র বা পলিটিক্সের শিকার হয়েছি। তার দাবি প্রায় 20 কয়েকটা সাইন করা ছবি তাকে করতে দেওয়া হয়নি। তখনকার এখনকার যা বলিস তুই, তোদের খুব প্রিয় দাদা আর দিদি, টপ হিরো টপ হিরোইন, আমরা দুজন জোট বেঁধে আমাকে যে কত ছবি থেকে বাদ দিয়েছে, আমার সাইন করা ছবি, অন্তত আমি বলছি 12 থেকে 14 করা আমার সাইন করা ছবি থেকে বাদ দিয়েছে। নতুন ছবি বললে আরো 12-14 খানা, যেখানে আমাকে দুটো হিরো একটা হিরোইনের জায়গা অলরেডি ভাবা হয়ে গেছে, এরকম 20-22 খানা ছবির থেকে টানা দিয়েছে। আমি আর তাদের নাম নিয়ে ছোট করতে চাই না, তুমি ঠিক মতো বুঝতে পেরেছো অভিনেতা কাদের কথা বলতে চাইছেন। তিনি সে সময় বড় দাপট অভিনেতাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন নিজের দক্ষ অভিনয় দেখিয়ে। বড় বড় স্টার সুপারস্টারদের সাথে একাই পাল্লা দেওয়ার দক্ষতা রাখতেন তিনি, তাই তো এরকম ষড়যন্ত্র করা হয়েছিল তার সাথে। অভিনেতা এই সকল বিষয় নিয়ে কখনো মাথা ঘামায়নি। জীবনের শেষটুকু সময় অবধি কর্ম নিয়েই ব্যস্ত ছিলেন। তার জীবনে মাত্র দুটোই জিনিস ছিল, 1 অভিনয়, 2 ফ্যামিলি। মনে কখনো কুমতলব ছিল না। তিনি সিনেমা বাদেও নানা রকম টেলিভিশন সিরিয়ালে কাজ করেছেন। আজ আমরা খুবই দুঃখিত যে তিনি আর আমাদের মধ্যে নেই। 2 বছর আগে তিনি এই পৃথিবী ছেড়ে পরলোক গমনে পাড়ি দিয়েছেন, তবে তিনি না থেকেও আজীবন আমাদের হৃদয়ে রইবেন। আই উইশ হিম পিস। বাঙালিরা আজীবন কাঁকড়ার জাত রয়ে গেল। পেছনে কাটি করে যে কারো কোনোদিন উন্নতি হয়নি সেটা আর মানুষ বুঝলো না। এখানে কিছু অভিনেতার ক্যারিয়ার নয়, পুরো টলিউড আজকের দিনে এক গলা জলে ডুবে রয়েছে। আর তার অন্যতম কারণ হলো রাজনীতি। তুমি যদি জানতে চাও পলিটিক্স কিভাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে খেয়েছে, কমেন্ট করো, তাহলে নেক্সট ভিডিও টপিক সেটাই হবে। বাই।